নির্বাচন কমিশন আপনি নিজে জানেন যে ঘুমাই। ফরহাদ ভাই কোথায় 43% ভোট পাইলেন? আমিও তো সুস্থ মানুষই ছিলাম ফরহাদ ভাইয়ের মতো এবং সজ্ঞান অবস্থায় ছিলাম। আমি তো ঢাকার বহু সেন্টারে আমি ঘুরেছি, সেদিন দেখেছি। সেদিন তো 8-9%, জিল্লু ভাই তো হয়তো বেশি বলে ফেলেছেন, কোনো কেন্দ্রে কমও পড়েছে ফরহাদ ভাই। তাহলে যদি কোনো জনগণ যদি প্রশ্ন করে যে যখন অতি ডান, যেমন আমি হেফাজতের কথা বলি, এই হেফাজত নিয়ে বহু রকমের মিথ বাংলাদেশে রয়েছে। এই হেফাজতে ইসলাম মাননীয় প্রধানমন্ত্রীকে কওমি জননী আখ্যায়িত দেননি, উনি তো প্রত্যাখ্যান করেননি। উনি বলছেন যে আমরা নির্বাচন করতে পারতাম না। তাহলে এই যখন বাংলাদেশের অবস্থা, এই যখন জনগণের যখন সাংবিধানিক অধিকার, সাংবিধানিক ক্ষমতা যখন হরণ হয়ে যায়, লুট হয়ে যায়। আজকে আপনি দেখেন উপজেলা নির্বাচন, হাসিনা আপনি বলছেন পার্লামেন্ট মেম্বারের নির্বাচন করতে গেলে জামানতের টাকা 25,000 অথবা 50,000 টাকা দিতে হয়। আপনি উপজেলা নির্বাচন করতে যাচ্ছেন, জামানতের টাকা 1 লক্ষ টাকা। তার মানেটা কি? নিয়ে আসলাম যে আসলে সংবিধানের ব্যাখ্যা, আমি তো বিজনেসের মানুষ, সংবিধানে আমি যেটা পড়লাম সেটি ব্যাখ্যা জিল্লুর ভাই এবং ব্যারিস্টার সারোয়ার ভাই যেটা দিলেন, এটার ব্যাখ্যা এরকমই হওয়ার কথা। ফরহাদ ভাই যেভাবে ব্যাখ্যা দিলেন, ফরহাদ ভাইয়ের সাথে একমত হতে পারলে আমি খুশি হতাম। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন এটি সমর্থন করার মতো কোনো যৌক্তিক কারণ বা যৌক্তিক কোনো ব্যাখ্যা আমি এই সংবিধানে বসে দেখিনি। কারণ দেশের সরকার প্রধান কিভাবে নির্বাচিত হবে বা পার্লামেন্ট কিভাবে গঠন হবে, কিভাবে একজন প্রধানমন্ত্রী বিদায় নেবেন বা সরকার ডিসলভ হবে, সমস্ত কিছু সবিস্তারে এই সংবিধানে লিপিবদ্ধ করা আছে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি আমি আইনের শাসনকে বিশ্বাস করি, আমি সংবিধানকে বিশ্বাস করি এবং আমি যদি দেশের এই জনগণের সার্বভৌমত্বকে বিশ্বাস করি। এখন প্রশ্ন হলো যে জনগণ কাকে প্রধানমন্ত্রী নির্বাচন করবেন বা না করবেন, এটি নিয়ে তো মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বিগ্ন হওয়ার কথা নয়। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বিগ্ন হওয়ার কথা সুশাসন নিশ্চিত করা নিয়ে, বা এই যে আইন শৃঙ্খলা বাহিনীর একজন এডিশনাল ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তা আইনে কি থাকলো আর না থাকলো, তিনি যে তার ভাইয়ের নমিনেশন পেপার উত্তোলন করতে বা জমা দিতে গেলেন, সেটি যে মানুষের চোখে দৃষ্টিকটু লাগলো, সেই জনগণকে স্বস্তি দেওয়ার জন্য উনি এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়াটা, এটি মানুষ খুব ভালোভাবে নিয়েছে বলে মনে করে না। আর এটি হবার পরেও প্রায় 32 ঘন্টা বা 40 ঘন্টা চলে যাওয়ার পরেও যে নির্বাচন কমিশন একটি শোকজ করতে পারে না, একটি আইনগত ব্যাখ্যা তলব করতে পারে না, সেই নির্বাচন কমিশন উপজেলা নির্বাচন সুষ্ঠু করবে, এটি ভাববার মতো কোনো কারণ মানুষ মনে করছে না। কারণ এই নির্বাচন কমিশন আপনি নিজে জানেন যে ঘুমাই। ফরহাদ ভাই কোথায় 43% ভোট পাইলেন? আমিও তো সুস্থ মানুষই ছিলাম ফরহাদ ভাইয়ের মতো এবং সজ্ঞান অবস্থায় ছিলাম। আমি তো ঢাকার বহু সেন্টারে আমি ঘুরেছি, সেদিন দেখেছি। সেদিন তো 8-9%, জিল্লু ভাই তো হয়তো বেশি বলে ফেলেছেন, কোনো কেন্দ্রে কমও পড়েছে ফরহাদ ভাই। আমি যদি আমার রাজশাহীর কথা বলি, আমার রাজশাহীতে সরকারি হিসেবে 27% ভোট পড়েছে। কোথায় আপনি 43 পাইলেন? ঢাকা শহরে কোনো কেন্দ্রে 9%, 10%-এর বেশি ভোট পড়েনি সরকারি হিসাবে। আপনি কোথায় 43% ভোট পাইলেন? তবে ফরহাদ ভাই একটি কথা ভালো বলেছেন যে কত পার্সেন্ট ভোট পড়লে সরকার যে আপনার ইন্টারনেটে সমস্যা হাসনাত ভাই, শুনতে পাচ্ছেন আপনাকে। বাস্তবতা হলো যে ফরহাদ ভাই, আমাদের দেশের যে গণতান্ত্রিক যে ইতিহাস, সেই জায়গাতে আপনি যদি একটু ভালো করে যদি একটু চলাফেরা করেন বা একটু যদি দৃষ্টি দেন, তাহলে আপনি কোন দল করেন বা আমি কোন দল করি সেটা একেবারেই গৌণ হয়ে যাবে। বরং এটি সত্য যে 2024-এ যে ভোটটি হয়েছে, সেই ভোট গণতন্ত্রের যে সৌন্দর্য বা গণতন্ত্রের যে বিউটি, সেটি সেখানে অনুপস্থিত ছিল। বরং অসৌন্দর্য ঘটার মতো বহু ঘটনা কিন্তু ঘটেছে এবং সংবিধানে ইনসার্ট করা হয়েছে। আপনি দেখেন একজন ব্যক্তি কি কোনো রাষ্ট্রের জন্য, আমার সরল ভাই বলছিলেন, একেবারে অপরিহার্য? কোনোদিনই নয়। কারণ আমরা বহু রাষ্ট্রপ্রধান দেখেছি, বহু সরকার দেখেছি, স্টেট কি ভেঙে গেছে তাদের অবর্তমানে? রাষ্ট্র কি অচল হয়ে গেছে? হয়নি তো। অতএব কেন অপ্রাসঙ্গিক ভাবে মাননীয় প্রধানমন্ত্রী এই কথা বলেছেন সেই ডিবেটে আমি যাব না। তবে কথা হলো যে এই বক্তব্যটি মানুষের কাছে খুব বেশি প্রশংসিত হয়নি বা প্রশংসিত হবার কোনো কারণই নাই। প্রশ্ন হলো যে উনি ডান বামের কথা বলেছেন, যখন আমরা তো একসময় দেখেছি যে চরম ডান জামাত ইসলামকে সঙ্গে নিয়ে বিএনপিকে ক্ষমতাচ্যুত করার জন্য আন্দোলন করেছেন, সফল হয়েছেন। আবার বামদেরকে নিয়ে, এই যে সমস্ত বামদেরকে নিয়ে সমালোচনা করছেন, তাদেরকে উনি সহযোগী নিয়ে উনি বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছেন। তাহলে যদি কোনো জনগণ যদি প্রশ্ন করে যে যখন অতি ডান,
যেমন আমি হেফাজতের কথা বলি, এই হেফাজত নিয়ে বহু রকমের মিথ বাংলাদেশে রয়েছে। এই হেফাজতে ইসলাম মাননীয় প্রধানমন্ত্রীকে কওমি জননী আখ্যায়িত দেননি, উনি তো প্রত্যাখ্যান করেননি। তাহলে এই যে ইসলামপন্থীরা বা যাদেরকে উনি অতি ডান বলছেন, তারা যখন এই সরকারের সাথে থাকে বা তাদের বিভিন্ন অগণতান্ত্রিক বা অনিয়মতান্ত্রিক কর্মকাণ্ডের সমর্থক হিসাবে আবির্ভূত হয়, তখন তারা খুব প্রশংসিত হয়, ভালো হয়, সমালোচিত হয় না। আবার যখন এই বামেরা যখন সরকারের সমস্ত অগণতান্ত্রিক কর্মকাণ্ডকে কখনো কখনো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সমর্থন করেন, তখন সমালোচিত হন না। কিন্তু এই অতি ডান এবং অতি বামরা যদি একটি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা প্রবর্তন করার জন্য সরকারের সমালোচনা করেন বা রাজপথে আন্দোলন করেন, তাহলে তারা তখন কেন সমালোচিত হন? এই প্রশ্নের জবাবটা কি ফরহাদ ভাইয়ের কাছে আছে? কারণ আমরা কি চাই, যে এই সংবিধানে বলা আছে রাষ্ট্রের মালিক হলো জনগণ, জনগণ সকল ক্ষমতার উৎস। তাহলে যদি তাই হয়, তাহলে সেই সংবিধানকে ভুলঙ্ঘিত করে কেন আপনি জনগণের এই ক্ষমতাটাকে রহিত করছেন? কেন জনগণ তাদের ভোটাধিকার নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রধানমন্ত্রী নির্বাচন করার পথকে রুদ্ধ করছেন? কেন জনগণ নির্ভয়ে তাদের মুক্ত অর্থনৈতিক দুর্বৃত্তায়নের যে রাজনীতি চলছে তার সমালোচনা করলে আপনি তাদেরকে মন্দ বলছেন? আজকে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলা সিক ব্যাংকে পরিণত হয়ে গেল। আমার সরোয়ার ভাই বলেছেন যে টাকা পাচার হয়ে গেল। তার চেয়ে বড় কথা হলো জনগণের মালিকানা লুট হয়ে গেল গত 15টি বছর। তারা ভোট দিতে পারলো না, ভোট দেওয়ার প্রয়োজনীয়তা হলো না। কোর্টের বারান্দায় দিনের পর দিন সরোয়ার ভাইরা দেখেন ঘুরতে হলো, বাড়িতে থাকতে পারে না, ঘুমাতে পারে না। যে সরকারের সাবেক মন্ত্রী বলেন যে 20,000 নেতা নেত্রীকে জেলখানায় পুড়ে না রাখলে আমরা ক্ষমতার মেয়াদকে বৃদ্ধি করতে পারতাম না, এটা আমার বক্তব্য। উনি বলছেন যে আমরা নির্বাচন করতে পারতাম না। তাহলে এই যখন বাংলাদেশের অবস্থা, এই যখন জনগণের যখন সাংবিধানিক অধিকার, সাংবিধানিক ক্ষমতা যখন হরণ হয়ে যায়, লুট হয়ে যায়। আজকে আপনি দেখেন উপজেলা নির্বাচন, হাসিনা আপা আপনি বলছেন পার্লামেন্ট মেম্বারের নির্বাচন করতে গেলে জামানতের টাকা 25,000 অথবা 50,000 টাকা দিতে হয়। আপনি উপজেলা নির্বাচন করতে যাচ্ছেন, জামানতের টাকা 1 লক্ষ টাকা। তার মানে কি আপনি দুর্বৃত্তায়নের যে রাজনীতি, সেই রাজনীতিকে আপনি পৃষ্ঠপোষকতা করছেন, সেই রাজনীতিকে আপনি স্থায়িত্ব দিচ্ছেন। একজন জনবান্ধব একজন মানুষ, তার অর্থ নেই। একজন শিক্ষক মানুষ, তার অর্থ নেই, কিন্তু সে জনগণের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি, টাকার অভাবে তিনি নির্বাচন করতে পারবেন না। তাহলে ইউনিয়ন পরিষদের নির্বাচনে আপনি 5 লক্ষ টাকা করবেন? এই যে একটি অবস্থা, যে সমস্ত সুযোগ সুবিধাগুলা, সমস্ত রাজকীয় সুযোগ সুবিধাগুলা একটা ধনিক শ্রেণীর লোকের কাছে আপনি দিচ্ছেন আস্তে 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 আস্তে, এটি গণতন্ত্রের জন্য বড় ক্ষতির কারণ হয়ে গেছে অলরেডি। এবং ভবিষ্যতে সাধারণ মানুষ, ফরহাদ ভাইয়ের মতো সজ্জন মানুষরা যারা রাজনীতি করতে চান, তারা কোথায় পাবেন এই জামানতের টাকা? কোথায় পাবেন এই নমিনেশন কেনার টাকা? তাহলে কি সৎ লোক, ভালো লোক, গ্রহণযোগ্য লোক রাজনীতি করতে পারবে না? এবং আরেকটি দেখেন, আপনি সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন। আপনি যদি উপজেলা নির্বাচন করতে চান, তাহলে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যানটা উপজেলা নির্বাচন করতে হয়, তাকে পদত্যাগ করে এই নির্বাচনে অংশগ্রহণ করতে হয়। কিন্তু আপনি পার্লামেন্ট ইলেকশনে, আমার ফরহাদ ভাই অনেক ব্যাখ্যা দেবেন সংবিধানের, আমি ওই জায়গায় যাব না। আপনি আমাকে বলেন তো, কোন বিবেচনায় আপনি পার্লামেন্ট মেম্বারের পদে অধিষ্ঠিত থেকে আরেকটি পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করবেন? রাষ্ট্র, সংবিধান কোনটা বাধা হবে না। এই ধরনের অগণতান্ত্রিক সংবিধান বিশ্বের আর কোথায় বর্তমান রয়েছে? আপনি ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টারি সিস্টেমে তারা রিজাইন করে, সংসদ ডিজলভ হয়ে যায়, মন্ত্রীরা অন্তর্বর্তীকালীন পালন করে। আর একটা হাসিনা আপা, নির্বাচন সুষ্ঠু হলো কি অসুষ্ঠু হলো, এটি নিয়ে জনগণের খুব বেশি কনসার্ন আছে বলে আমরা অন্তত যারা মাঠ লেভেলে থাকি, ফরহাদ ভাইদের মতো রাজধানী শহরে থাকি না, আমরা সেটা দেখছি না এই কারণে যে লড়াইটা হচ্ছে তো তাদের নিজেদের মধ্যে, দামি আর ওই আমির মধ্যে। কারণ এখানে মাঠের যে খেলোয়াড়, সেই বিএনপি নির্বাচনী মাঠ থেকে দূরে। মানুষ বিশ্বাস করে যে গণতান্ত্রিক মাঠে, খেলার মাঠে যদি মেসি, ব্রাজিল আর আর্জেন্টিনা যদি মাঠে থাকে, সেদিন দর্শকদের এক ধরনের অন্য রকমের উত্তেজনা। বাংলাদেশের খেলার ক্ষেত্রে আপনি মোহামেডান, আবাহনী মানে অন্য ধাঁচের একটি উত্তেজনা। ঠিক নির্বাচনের মাঠে যদি আপনি বিএনপি এবং আওয়ামী লীগ থাকে, সেটি যতটা সৌন্দর্য দেখায়, যতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, যতটা গ্রহণযোগ্য হয়, যতটা মানুষের কাছে সমাদৃত হয়, সেটা একদলীয় নির্বাচনে আজকে সমাদৃত হয় না। আজকে জাতীয় পার্টির কথা আমি ছোট করে একটু বলি, যে তাদের বানানো গৃহপালিত দল, তারাও
এই নির্বাচন নিয়ে কি স্বস্তিতে আছে? অস্বস্তিতে আছে। আজকে ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য, ক্ষমতাকে পারিবারিকভাবে একটি চিরস্থায়ী ব্যবস্থা বন্দোবস্ত নিশ্চিত করার জন্য আজকে এই ধরনের যে কথাগুলো আসে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে, সেগুলো মানুষ ভালোভাবে নেয় না। কারণ একজন প্রধানমন্ত্রী, আমি মাননীয় শেখ হাসিনার কথা বলছি না, একজন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চলে গেছেন, তার জন্য কি রাষ্ট্র থেমে আছে? থেমে নাই তো। এরশাদ সাহেব চলে গেছেন, থেমে আছে? থেমে নাই। ঠিক একই ভাবে এই সরকারের যখন যদি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যদি একটি ভিন্ন ধরনের যদি পার্লামেন্ট গঠিত হয়, আর সেই পার্লামেন্টারি দলের নেতা যদি তারা নির্ধারণ করে যে ফরহাদ ভাই হবেন সেই পার্লামেন্টারি দলের নেতা, তাহলে আমার এই রাষ্ট্রের সমস্যাটা কোথায়? আমার ক্ষমতা হস্তান্তরের কোনো ব্যত্যয় তো পার্লামেন্টে বলা নাই। কারণ ফরহাদ ভাইয়ের দল নির্বাচনে জিতেছে এবং তার সকল পার্লামেন্টারি মেম্বাররা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ফরহাদ ভাইকে পার্লামেন্টারি দলের নেতা নির্বাচন করেছেন। তিনি দেশকে নেতৃত্ব দেবেন, তিনি দেশকে পরিচালনা করবেন। তাহলে কেন আজকে এই প্রশ্নটি উত্থাপিত হচ্ছে? আজকে কেউ মাননীয় প্রধানমন্ত্রীকে উৎখাত করতে চায় না, বরং দেশের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল চায় যে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যে ক্ষমতায় আসুক সে আগামী 5 বছরের জন্য রাষ্ট্র ক্ষমতায় পরিচালনা করবে। আপনি যদি সুষ্ঠু 4টি নির্বাচনের কথা বলেন, 2বার আওয়ামী লীগ দেশকে লিড করেছে, 2বার বিএনপি দেশকে লিড করেছে, কোনো সমস্যা কি হয়েছে সংবিধানে যে একজন চলে যাওয়ার পরে কিভাবে কার কাছে ক্ষমতা হস্তান্তর করবে? ইভেন এরশাদ যখন ক্ষমতা থেকে চলে যায় তখনও ক্ষমতা কিভাবে হস্তান্তর করা হবে সেই দিনও কিন্তু এই সংবিধান আমাদেরকে পথ দেখিয়েছে। এই সংবিধান পথ না দেখালে 3 দলের রূপরেখা আমাদেরকে পথ দেখিয়েছে। তাহলে এই জাতীয় কথা বলার মধ্য দিয়ে আমরা কি বুঝাতে চাই, কি করতে চাই, সেটি কিন্তু জাতির কাছে স্পষ্ট নয়, বরং জাতি বিভ্রান্ত হয়। আজকে সবচেয়ে আমার কাছে আতঙ্কের একটি জায়গা যে মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যদি ভবিষ্যতে আমেরিকার পুলিশের মতো যদি আচরণ করে তাহলে তো এই জাতীয় একটা কি বলার চেষ্টা করছেন। তার মানে বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বিরোধী মত দমনে যে প্রকারের কঠোর অবস্থান অবলম্বন করে, যে নির্বাচন আসলেই হাজার হাজার মামলা, গ্রেপ্তার, আতঙ্ক হয়, তাহলে ভবিষ্যতে কি আমরা এই আইন শৃঙ্খলা বাহিনীর যে চরিত্র তাতেই মানুষ অতিষ্ঠ, তাতেই মানুষ খুব শঙ্কিত, আতঙ্কিত, তারপরে তারা এক ধরনের জুলুম নির্যাতনের মধ্যে আছে বলে যারা মামলার আসামি, মামলা পরিবার, তারা মনে করে এরকম একটি অবস্থায় আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে ইঙ্গিত দিয়েছেন সেই ইঙ্গিতে যদি উৎসাহিত হয় আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনী যদি বিরোধী মত দলের প্রতি ঝাঁপিয়ে পড়ে, তাহলে এই দেশটাকে আপনি কি এই সংবিধানের আলোকে পরিচালিত একটি দেশ হিসাবে ফরহাদ ভাই বলতে পারবেন? আজকে শিক্ষা প্রতিষ্ঠান ভালো চলে না, আজকে আর্থিক প্রতিষ্ঠানগুলো ভালো চলে না, আজকে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে গেছে। কেন দুর্বল? আজকে সুপ্রিম কোর্টের নির্বাচন সুষ্ঠু করা যায় না, হামলা হয়। আজকে কোন পেশাজীবী সংগঠনকে সুষ্ঠু করা যায়নি, দুর্বল করা হচ্ছে একের পর এক। এরকম একটি অবস্থায় হাসিনা আপা এই বর্তমান নির্বাচন কমিশন কে ওই চেয়ারে রেখে বা এই বর্তমানে নির্বাচন ব্যবস্থাকে বলবৎ রেখে বা সংবিধানের যে সমস্ত অসাংবিধানিক ধারা এবং পদ্ধতি ৫৫ সংশোধনের মধ্য দিয়ে যে একটি অসম নির্বাচনী মাঠ তৈরি করার চিরস্থায়ী সুযোগ তৈরি করা হয়েছে, সেগুলো সংশোধন না করে আপনি বাংলাদেশে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না এবং কোনো নির্বাচন সুষ্ঠু হওয়ার ন্যূনতম কোনো সুযোগ রাখা হয়নি সংবিধানে। সেই জায়গায় আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, সেই জায়গায় আলোচনার টেবিলে বসতে হবে এবং তার মধ্য দিয়ে কে আওয়ামী লীগ কে বিএনপি সেটি বড় কথা নয়। বড় কথাটা হলো ফরহাদ ভাই তার নেতা নির্বাচন করার স্বাধীনতা ভোগ করে কিনা, আমি আমার পছন্দের ব্যক্তিকে ভোটের মাধ্যমে নির্বাচন করার পথ আমি পাই কিনা, সেই প্রশ্নের সমাধান যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হাসিনা আপা, আপনি, আমি কেউ আশা করতে পারি না শুধু উপজেলা নির্বাচন কেন বাংলাদেশের কোন নির্বাচন সুষ্ঠু হবে এইটুকু গ্যারান্টি দেওয়ার মতো অবস্থা বর্তমান বাংলাদেশের রাজনীতিতে অনুপস্থিত। ধন্যবাদ আপনাকে।